সকাল 8টার কাছে বাজে। তো আমরা এখন বেরোচ্ছি, আজকে দ্বিতীয় দিন। কালকে তো এসে পৌঁছেছি, এত দেরিতে আর কিছুই করে ওঠা হয়নি। তো এখন আমরা যাব এখানে ওই যে বৌদ্ধ স্তূপের ভগ্নাবশেষগুলো আছে, উদয়গিরি, রত্নগিরি আর ললিতগিরি, সেগুলো দেখতে। তো হোটেলটা দিনের বেলায় তো বাইরে থেকে দেখানো হয়নি। ওরে বাবা, এটা তো সেই বিশাল একটা রবার গাছ। এই হচ্ছে আমাদের হোটেল পারাদ্বীপ ইন্টারন্যাশনাল। আমাদের হোটেলের পাশেই রুদ্র পলাশের গাছ দুটো কুড়িয়ে নিয়েছি। আমাদের জার্নি শুরু হলো। সামনের চক থেকে আমরা বাঁ দিকে মেকে যাব। প্রথমে যাচ্ছি আমরা ললিতগিরি। এটাকে ডায়মন্ড ট্রায়াঙ্গেল বলে। 3টে জায়গা বৌদ্ধ স্থাপত্যের নিদর্শন, ধ্বংসস্তূপ কিছু রয়েছে। ললিতগিরি, উদয়গিরি আর রত্নগিরি। এই উদয়গিরি কিন্তু সেই ভুবনেশ্বরের পুরীর কাছে লোকে যে উদয়গিরি খণ্ডগিরি দেখতে যায়, সেই উদয়গিরি নয়। এরা বলছিল আমাদের হোলি আজকে, প্রচুর রং টং বিক্রি হচ্ছে এখানে। এই রাস্তাটাই সোজা হচ্ছে চান্ডিখোল। এই হচ্ছে পাম অ্যাভিনিউ। এটার নাম পাম অ্যাভিনিউ নয়, পাম গাছগুলোর সারি রয়েছে বলে বলছি। এই হচ্ছে সেই পোর্টের আর একটা গেট, পোর্ট ট্রাস্টের ছকও। পোর্ট ট্রাস্টের চক থেকে আমাদের সোজাই যেতে হবে। এইদিকে রাস্তাটা কোথায় যায় কে জানে? পোর্টেরই এরিয়া। হ্যাঁ, এই সব মালপত্র রাখা। এটা পোর্টে তো আগে যত মাল আসে সেগুলো রাখার একটা জায়গা লাগে। এই যে সুন্দর দেখতে রাস্তা, এক্ষুনি এটা শেষ হয়ে যাবে। শেষ হয়ে গিয়ে লরির লাইন, ভয়াবহ ভাঙা, ডাইভারশন সব শুরু হবে। এবার চলে এলো খারাপ রাস্তার ছকো। প্রচুর দোলের সরঞ্জাম বিক্রি হচ্ছে, কলা বিক্রি হচ্ছে। এই পারাদ্বীপের এন্ট্রি গেট, একটা অশোকের মতো থাম করা, আর তাতে লেখা পারাদ্বীপ পোর্ট ট্রাস্ট। পারাদ্বীপ মিউনিসিপ্যালিটির গেট এসে গেছে। মিউনিসিপ্যালিটির গেটের থেকে এদিকে সমুদ্রের দিক পর্যন্ত, পোর্টের এরিয়া পর্যন্ত রাস্তাঘাট কিন্তু ভালো। অন্তত সকালবেলাতে তো দেখছি বেশ মানে অর্গানাইজড ওয়েতে সবকিছু চলছে। ওই যে সকালে কি বল, তুই ভ্যাকিউম করার গাড়ি দেখছিলি? মিউনিসিপ্যালিটির ওখানে ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে রাস্তা ক্লিন করছিল। এখন এই যে ডান দিকটা সব লরির লাইন, বাঁদিকেও আছে। হ্যাঁ, একটা বিশাল বড় মন্দির, গরুড়ের মাথায় বসে রয়েছে। বিষ্ণুই হবে তাহলে, কিন্তু কথা হচ্ছে গরুড়ের মাথায় যে বসে রয়েছে তার একটা বিশাল গোঁফ আছে। আমি কোনোদিন গোঁফওয়ালা বিষ্ণু দেখিনি। সামনের রেল লাইন, মাথার উপর দিয়ে পারাদ্বীপ লাইন ছিল। এটা প্যাসেঞ্জার ট্রেন এখন সার্ভিস বন্ধ আছে। এটা বেসিক্যালি মালগাড়ি যায়, এখানে সমস্ত গুডস ট্রেন যায় ডকে। এই শুরু হয়ে গেছে খারাপ রাস্তা, রাস্তা তৈরির কাজ। তবে সকাল সকাল বলে এখনো কাজগুলো সেইভাবে শুরু হয়নি। মহানদীর ব্রিজে উঠছি আমরা, যথারীতি সাইড দিয়ে ট্রাকের লাইন ক্লিয়ার আছে। এইখান থেকে এই বেলা দেখিয়ে দিই যেটুক যেটুক ক্লিয়ার আছে। আসল নদীর জলধারাটা ওই দিকে আছে, সামনের দিকে। এই দিকটায় তো পুরো চড়া চড়া পড়ে, তার উপরে জিনিসপত্র রেখে মেশিন পাতি কাজও শুরু হয়ে গেছে। এই দেখো চরের মধ্যে গুচ্ছ মোষ, এখানে মোষের খামার। মোষের চাষ হয়? আপনি গেছেন পারাদ্বীপ? তাই বলুন, পারাদ্বীপে মোষের চাষ হয়। নিজের দেশের জিনিস ছিল না, আবার আফ্রিকা। এই দেখো মহানদীতে অনেক জল, এবং মহানদীর জল নীল। আর এপাশে হচ্ছে পুরো ট্রাকের লাইন, বহুদূর পর্যন্ত ট্রাকের লাইন চলেছে চলেছে চলেছে, এবং থু 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 আমাদের দিকটা খালি আছে। রাস্তাটা বিশাল চওড়া করছে কিন্তু না, এই পার্টের রাস্তাটা পুরোটা তৈরি হয়ে গেছে। মানে তৈরি হলে এই রকম ভয়ঙ্কর ভয়ঙ্কর মানে দারুণ চওড়া রাস্তা হবে, দারুণ রাস্তা। এখানে সামনে আসছে লোকাঘাই নদী, কিন্তু এখানে আবার রাস্তাটা একটু সরু হয়ে গেছে। তবে ঠিক আছে, চলার মতো ভালোই। আসলে নদীর জল নীল, সবজে নীল, এইটা অনেকটাই নির্ভর করে সূর্যটা কোন পজিশনে রয়েছে তার উপরে। এখন তো সূর্যের আলোটা অত তীব্র হয়নি এখনো, তাই জন্য নদীর জল সুন্দর নীল দেখাচ্ছে। জয়ের মনে হচ্ছে যে এরকমই কোনো একটা জায়গা দিয়ে কালকে আমরা ডান দিক থেকে বেরিয়েছিলাম। মানে আমরা তো এই সোজা চান্ডিখোলের রাস্তা ধরে আসিনি,
আমরা ওই চাঁদবালির দিক থেকে এসেছিলাম। এখানে মাঝে মাঝেই ডাইভারশন রয়েছে, রাস্তার কাজ চলেছে, কাজে ওপারটাকে লোকেট করতে পারা একটু মুশকিল। তবে আমাদের ললিতগিরি আর বলছে 25 কিলোমিটার 41 মিনিট লাগবে। আমাদের আর 10-11 কিলোমিটার বাকি আছে ডায়মন্ড ট্রায়াঙ্গেলের প্রথমটায় যেতে। শুরুতে যাচ্ছি ললিতগিরি, তারপরে রত্নগিরি, লাস্টে উদয়গিরি যাব। এতক্ষণে আমরা দূরে প্রথম একটা ঢালু পাহাড় দেখতে পেয়েছি। দেখ পাহাড়ের ওপরে সামনে আবার ওটা কি একটা ব্রিজ মতো করা, ব্রিজ না বিল্ডিং। তো আমাদের এমনিতে পৌঁছতে আর 8 কিলোমিটার মতো বাকি আছে। সাদা সাদা ফুলগুলো কি, আমি হ্যাঁ হালকা গোলাপি, শিওর নই, সম্ভবত এগুলো ফুরুষ না কি বলে, জারুল। কিন্তু জারুল গাছ আরো জাঁদরেল বড় বড় হয়। এইবারে বাঁদিকে বিল্ডিংটা দেখা যাচ্ছে যেটা পাহাড়ের ওপরে ছিল, পাহাড়টাও খুব সুন্দর বোঝা যাচ্ছে। আর এই পাহাড় ডান দিকে আরো এর কন্টিনিউয়েশন রয়েছে, সেগুলো আরেকটু উঁচু উঁচু আরো পেছনে, সেটা আরেকটু এগোলে হয়তো দেখা যাবে। মোটামুটি ওই যে পাহাড়ের মাথায় বিরাট সাদাটা দেখছিলাম, ওটা হচ্ছে ওলাশুনি টেম্পল। ওটার কথা আমরা পড়ে এসছিলাম, ঠিকই জেনে এসছিলাম। তো আজকে এখন যাচ্ছি না, এখান থেকে আমাদের লেফট টার্ন নিতে হবে। ওলাশুনি কেভ 3 কিলোমিটার, ললিতগিরি 3 কিলোমিটার, বালিচন্দ্রপুর 7 কিলোমিটার, কটক 55, ছাতিয়া 25, মহাঙ্গা 20 একটা গেট মতো করা রয়েছে। এটা অবশ্য নতুন ভাবে নির্মিত, অথবা ওইখান থেকে খসে যাওয়া কিছু পাথর টাথর খুলে বানানো, সেটাও হতে পারে। এই রাস্তাটা ভেতর দিয়ে সোজা কটক চলে যায়। হ্যাঁ, সুন্দর রাস্তা। লোকজন দোল টোল খেলছে, আর এখানে সব মূর্তি গড়ে রাখা রয়েছে। ক্রাফটসম্যান গ্রাম ভিলেজ, এরা পাথর দিয়ে মূর্তি বানায়। হ্যাঁ, এই যে এদিকে সব রয়েছে প্রচুর বানানো বুদ্ধের মূর্তি, শিব, গণেশ সবই রয়েছে। আচ্ছা, এখানে আবার কি একটা আরো দোয়া, ললিতগিরি ডান দিকে, ওলাশুনি বাঁ দিকে, ললিতগিরি সোজা, ওয়ে টু ললিতগিরি মিউজিয়াম সোজা। ডান দিকে এখন পাহাড়টা। এই রাস্তাটা খুব সুন্দর, সামনের রাস্তা। এই যে এসে গেছি আমরা। এবার সত্যি গিরিতে ওঠা। হ্যাঁ, এই চলে এলো ওয়েলকাম। এখানে একটা বিরাট গেট করা আছে, গাড়ি কোথায় রাখতে হবে এখন। হ্যাঁ, এই তো পার্কিং রয়েছে, বাস রয়েছে। পি ফর পার্কিং, ললিতগিরি বুদ্ধিস্ট কমপ্লেক্স। হ্যাঁ, এখানে কিন্তু ললিতগিরিতে আমাদের ক্যাশে টিকিট কাটা গেল না। লেখা যদিও রয়েছে ক্যাশে হলে 25 টাকা আর অনলাইন হলে 20 টাকা, তবে আমাদের কার্ডেই কাটতে হলো। ভিডিও করা যায়, কোনো সমস্যা নেই। এখন এটাই রুল করে দিয়েছে আর্কিওলজিক্যাল সার্ভে। এই হচ্ছে তার গেটে এএসআই লেখা আছে, ভেতরে বিরাট বড় কমপ্লেক্স। আর এখানে তার একটা ম্যাপ দেওয়া রয়েছে। সিচুয়েটেড বিটুইন দ্য ভ্যালি অফ 2 rivers বিরূপা অ্যান্ড চিত্রোটপালা, Lalitgiri is known as Naltigiri among the locals and is the oldest of the Buddhist triad of Orissa. The findings indicate the monastery propagated both Hinojan sect of Buddhism and Mohajan dutoi. Later, under the influence of Haumakara king, it embraced Vajrayana sect of Buddhism, that is Tantric Buddhism. Among many noteworthy findings is the relic casket, which comprised of 4 containers made of khandalite, steatite, silver and gold. The museum located inside the monastery complex houses artifacts recovered during the excavation of the site. এখানেও অনেক নিয়ম কানুন লেখা আছে। $2 or ₹300 in Indian currency per head for other than Indian citizens, বিদেশিদের জন্য। 15 বছরের নিচে বাচ্চাদের জন্য কোনো টিকিট লাগবে না। এবং আমাদের এখানে জয় যদিও লাস্ট অফ অল কার্ডে পেমেন্ট করতে যাচ্ছিল, কিন্তু কানেকশন পাওয়া যাচ্ছে না বলে আমরা ক্যাশেই করছি। শেষমেশ উনি রাজি হয়েছেন, না হলে তো আমাদের না দেখেই ফিরে যেতে হতো। এবার আমরা ঢুকবো, বাজছে এখন 9:40। এইবারে আমরা যাচ্ছি, ডান দিকেরটা হচ্ছে মিউজিয়াম, তারপরে সোজা রাস্তা উঠে গেছে ধ্বংসস্তূপের দিকে। তো এক্সকাভেটেড বুদ্ধিস্ট সাইট ললিতগিরি। এইবারে আমরা অগ্রসর হচ্ছি।
ঠাটা পোড়া রোদে 37 ডিগ্রি টেম্পারেচারে। এখনই হয়তো 37 ডিগ্রি হয়নি, খুব শিগগিরই হয়ে যাবে। আর এখানে সোলার প্যানেলটাকে একটা গাছের মতো করে বানিয়ে রেখে দিয়েছে। আর্কিওলজিক্যাল মিউজিয়াম, পুরাতত্ত্ব সংগ্রহালয়, ললিতগিরি ভারতীয় পুরাতত্ত্ব সার্ভেক্ষণ, পলিথিন অ্যান্ড টোব্যাকো ফ্রি জোন। এই রাস্তাটা কিন্তু ঢালু হয়ে ওপরের দিকে উঠে যাচ্ছে। মনাস্ট্রি টু ডান দিকে আরো দোয়া, তো আমরা ওটা ফেরার পথে দেখব। আপাতত সিধে রাস্তায় যাচ্ছি, চড়াইয়ের দিকটা আগে সেরে নিচ্ছি। এইখানে হচ্ছে মনাস্ট্রি 1, সেটাতেই যাব আগে। বিহার টুরিস্ট কম আসে এখানে, বোঝাই যাচ্ছে। জায়গাটা খুব নিট অ্যান্ড ক্লিন, ঝকঝকে তকতকে, একদম পরিষ্কার। এইখানে দু একটা ওই ভাঙাচোরা মূর্তির, এখানে যেমন কোনো একটা মূর্তির শুধু এক জোড়া পা, ওরা পরে প্ল্যান করেছে আর কি। হ্যাঁ পরে সাজিয়েছে। আসলগুলো আর হ্যাঁ মিউজিয়ামে থাকবে আসলগুলো। সেই সময়কার সেই অরিজিনাল পাতলা পাতলা ইট, মানে অধিকাংশই খসে গেছে, ধসে গেছে। কিছু ন্যাচারালি খসেছে ধসেছে, কিছু হয়তো বিদেশি আক্রমণে হয়েছে, জানা নেই। নিচের গুলো অক্ষত আছে, হ্যাঁ উপরের গুলো ওয়েদারের সাইড দিয়ে ভেঙে গেছে। এগুলো সব বিভিন্ন কক্ষ ঘর ছিল যেগুলো, আর এই হচ্ছে তার এন্ট্রেন্স। আমি সব জায়গায় গিয়েই একজন বাঙালি গাইড পেয়ে যাই, আমার পার্সোনালাইজড বাঙালি গাইড আছে। তো এই হচ্ছে কক্ষের অংশ। এগুলো ছোট ছোট এক একটা এক এক পারপাসে। বলতে হবে এইগুলো হলো কক্ষ। এখানে কি শিক্ষাদান করা হতো সেটাই লক্ষ্য। এখান থেকে এসে এই একটা এই একটা, আর এই মাঝে বড় চৌকোটায় কি হতো? ওটা থাম দেওয়া আছে, তার মানে এটা পুরো ঢাকা ছিল। ওখানটা মাঝখানটা হয়তো প্রেয়ার হল। এই খোলা অংশটার চারদিকেই মোটামুটি এরকম ওই কক্ষ কক্ষ মতো করা রয়েছে। এই যে খাঁজ 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 ইটের ধাপ 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 মতোগুলো রয়ে গেছে। আচ্ছা, বিহার 1-এর পরে এবারে বিহার 4, সবই একই রকমেরই দেখতে, যদিও জয় বলেছে ও না, মানে আরও দারুণ কিছু আছে। মনাস্ট্রি 4টার অনেকটাই অংশ বাকি রয়েছে। এই উঁচু থেকে তার ভিউটা আরও সুন্দর বোঝা যাচ্ছে। এই যে সব ছোট 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 খুপড়ি 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 করে ঘর করা, আর একটা সেন্টারে খোলা জায়গা। সেন্টারে দূরে যে ঘর মতোটা, ওর মধ্যেই ছিল আসল বুদ্ধ মূর্তি, যার ভাঙা অংশটা আমি দেখতে পাচ্ছি। কাছে গিয়ে দেখব। আগে সোজা বুদ্ধ মূর্তির কাছেই যাব আমি। সেই যে দেখ, এখানে ঝান্ডা লাগানোর গর্ত গর্ত করা, প্রদীপ জ্বালানোর গর্ত, কিছু একটা করা। প্রদীপ, কারণ এগুলো পুরোটাই ঢাকা ছিল। আহা, কত বড় মূর্তি ছিল ভাব। বাকি অংশগুলো এতে পাওয়া গেলেও যেতে পারে। অনেক টুকরো হয়েছিল, ওরা যে জিগস পাজলের মতো সাজিয়েছে। এই ভাঙা বুদ্ধ মূর্তির পরে এখানে চতুর্দিকে অনেকগুলো কক্ষ। একটার ভেতরটা দেখিয়ে দিচ্ছি, বাকিগুলো সব একই রকমের। এখানে বসে বোধহয় মানে ইন্ডিভিজুয়াল লোকের ধ্যান করার জন্য, জানি না কি জন্য, সেই সময় তো উপস্থিত ছিলাম না। এবার এরকম বাকি সব কক্ষগুলোই একই রকমের। 2, 3, 4, 5,
এটা তো এন্ট্রান্স ছিল, মানে দুদিকে 5টা 5টা করে, 9, 10। তারপরে আবার ফিরে এলাম বুদ্ধের কাছে। এখানে একটা বিশাল বট গাছ। তারপরে আমরা অন্য বিহারগুলোর কাছে যাচ্ছি, ওদিকে বিশাল চত্বর যা দেখতে পাচ্ছি। এখানে এমনি কিছু মন্দির করা, ভেতরে মূর্তি টুর্তি কিছু লাগছে না আমার। ভেতরে তো উই ঢিবি জন্মে গেছে, এটাতে কি ঢিবি জন্মেছে জানি না। এটা হচ্ছে চৈত্য গৃহ স্তূপা কমপ্লেক্স। এটা চৈত্য গৃহ স্তূপা কমপ্লেক্স। আচ্ছা, বিশাল চত্বর, বিশাল মানে বিশাল। ওইদিকে দুটো থাম্বা করা, মানে ওটা ঢোকার এন্ট্রি গেট ছিল ওটা। এই চৈত্য গৃহ স্তূপা, সেটার এদিকে গিয়ে দেখি এখানে একটা পায়ে চলা পথ ছিল, পাহাড়ের নিচে থেকে উঠে এসছে। সেখান দিয়ে তার মানে আগে লোকজন আসতো, এসে এখান থেকে শুরু হচ্ছে সিঁড়ি। তারপরে এই সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছে, দুদিকে দুটো খাম্বা মতো, ওটা ছিল প্রবেশদ্বার। আমরা এখন প্রবেশদ্বার দিয়ে চলেছি। অ্যাকচুয়ালি কমপ্লেক্সের মেইন প্রবেশদ্বার এটাই ছিল। ঢুকে বাঁ দিকে পড়তো চৈত্য গৃহ স্তূপা কমপ্লেক্স, আর ডান দিকে মনাস্ট্রি 1। এখানে আবার একটা শিবলিঙ্গ মতো করে রেখেছে। যাই হোক, আচ্ছা এটাও দেখিয়ে দিই। এখানে কিছু ডান্ডা ফান্ডা মনে হয় পোঁতার জায়গা করা ছিল। এই হচ্ছে চৈত্য গৃহ স্তূপা কমপ্লেক্স। ওইখানটায় মাঝখানে, গাইড সাহেব একটু জোরে বলুন। ওইখানে মাঝখানটায় হচ্ছে ওদের গোল গর্ভগৃহটা ছিল। ও সম্ভবত ওইখানে একটা বড় মূর্তিও ছিল। দেখা যাক, কাছে গিয়ে দেখা যাক। এই গোল গোলগুলো কি ছিল কে জানে? এইটা নালন্দাতেও দেখেছি। এটা অ্যাকচুয়ালি একটা মন্দির। এই যে চারদিকে থাম দেওয়া, এখানে একটা ছোট্ট বুদ্ধের মূর্তির অবশেষ রয়ে গেছে। এই পিলারের মাঝের খাটগুলো হচ্ছে পরের পাথরটা ওখানে লক করতো পরে। এটা একটা গোল একটা মন্দির। ওই কোণে একটা বুদ্ধ মূর্তি ছিল, বোঝা যাচ্ছে, যার শুধু হাতটুকুনি অবশিষ্ট আছে, যে পায়ের অংশ এবং একটা হাত খোলা। এখানে একটা ছোট্ট বুদ্ধ মূর্তির অবশেষ। তো এগুলোকে ডান দিকে রেখে ঘুরছি। এইগুলো সবেতেই কিছু 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 কারুকাজ ছিল, এবং এগুলোকে এখানে মনে হয় তো কিছু কিছু এনে বসানো হয়েছে, তাও হতে পারে। মাঝে এটা একটা বিশাল বড় গোলাকৃতি। মনে হচ্ছে নিজেকে একটা ওই মেজ বা পাজলের মধ্যে ঘুরছি। না, আমি এটাকে পুরোটাকে একবার পাক খাওয়াবো তো, নাহলে তো আমারই প্রদক্ষিণ করা হবে না। বিশাল বড় এটার পরিধি বরাবর পুরো এক পাক খেয়ে ওই যে সেই কোণের বুদ্ধ মূর্তির হাত আর পায়ের অংশ অবশিষ্ট ছিল, সেই দিকে এসে শেষ করলাম। এইবারে ওপরে উঠে যাব। এই কাকা এখানে কাজ করেন। এই যে ওপর থেকে চৈত্য সভাগৃহ, প্রার্থনা গৃহ, সেটা দেখা যাচ্ছে। ওপরে একটা চিল পাক খাচ্ছে, তার ছায়াটা পড়ছে। জয় ওখানে বট গাছ তলায় বসে গেছে।
এইবারে আসছে মহাস্তূপা, মানে মেন স্তূপ। দেখা যাক কি আছে মহাস্তূপার কাছে। দাঁড়াও, এইখানেও কি সব ছোট ছোট টুকরো রাখা আছে, ওইখান থেকেই আর কি যা কুড়িয়ে বাড়িয়ে পাওয়া। আর এইখানে ইকো ট্যুরিজমের একটা থাকার জায়গা আছে, তাই তো সব বন্ধ। সারাক্ষণই এদিকে ওদিকে টয়লেট কমপ্লেক্স করা রয়েছে। এই যে কাঠগোলাপ ফুলের গাছ সব ফুটেও আছে একটু একটু। আর মহাস্তূপটা আর একটু চড়াইয়ে, বেশি খুবই ঢালু রাস্তা, এই পথে উঠে যেতে হবে। কিছু সিঁড়ি আছে। ওই যে দেখা যাচ্ছে মহাস্তূপা। ক্লাইম্বিং অ্যান্ড স্ক্রাবিং অন স্তূপা ইজ প্রহিবিটেড। লেখা তো অনেক কিছুই থাকে, লোকজন মানলে তবে না। এই হচ্ছে মহাস্তূপা। পুরোটাই এইরকমই। এর গায়ে যে খুব কারুকাজ কিছু করা আছে তা না, কিন্তু এর পেছন থেকে নিচে পাহাড় ভ্যালি দেখা যাচ্ছে। এই যে নিচে ধান ক্ষেত টান ক্ষেত, দূরে পাহাড়। আহা কি দারুণ! চৈত্যগৃহ স্তূপ কমপ্লেক্স দেখার পরে, মানে যেটা ছিল এইটা, এরপরে আমরা চলে আসছি 3 নম্বর বিহার। সেগুলো ওই প্রথমটা যেরকম দেখেছিলাম একই রকমের দেখতে। এই যে এখানে সব ভাঙা টুকরোগুলো রাখা, আমি খালি ভাবি যে এর মধ্যে কি ছিল। মানে তখন তো পাথরে পাথরে গেঁথে খাপে খাপে বসিয়ে এরকম করা হতো নিশ্চয়ই। এই ভাঙা টুকরো কিছু এখানে রাখা রয়েছে যেমন। তারপরে এইদিকে মনাস্ট্রি 3-র গোড়ায় দাঁড়িয়ে রয়েছেন জয় গোস্বামী। এটা ডিটেলিংটা ওই ঘরটায় অনেকটা আছে। হ্যাঁ, এই যে আগেরটায় দেখছিলাম ওই সেন্টারে বুদ্ধ মূর্তি বসানো ছিল, এটার জায়গাটা রয়েছে কিন্তু বুদ্ধ মূর্তি নেই। এইখানের ঘরগুলোয় একটু বেশি অবশেষ রয়েছে। সিঁড়ি উঠে গেছে ওপরে। এই ঘরটায় অনেকটাই অবশেষ রয়েছে। ঘরের পরে ঢোকার মুখেই এখানে একটা কুলুঙ্গি, আরো কুলুঙ্গি অ্যান্ড কুলুঙ্গি। ছোট্ট ঘর, দুখানা কুলুঙ্গি তাতে। সেন্টারটায় যেমন অনেকখানি খোলা চত্বর, আবার পরপর ঘর। এটায় কুলুঙ্গি, এখানে একটা উঁচুতে উঠে বসার জায়গা বা অন্য কিছু। কুলুঙ্গি সবকটা ঘরেই তার মানে এরম কুলুঙ্গি করা ছিল। ওই মূল ঘরটায় এখানে একটা ঢোকার মুখে গর্ত করা। আগের বিহারটা এখানে একটা বুদ্ধ মূর্তি বসানো ছিল, এখানে সেটা নেই। হয়তো সেটাকে আমরা ওই মিউজিয়ামে গেলে দেখতে পাবো। আর এই হচ্ছে পুরো চত্বরটা। এইবারে আমরা ফেরার পথে যাব মনাস্ট্রি 2, এবং এই প্রথম দেখছি মনাস্ট্রি 2-র ওইখানে কিছু বুদ্ধিস্ট রঙিন ফ্ল্যাগ উঠছে। এইটা মিউজিয়াম, এটা একদম লাস্টে যাব। জয় আমাকে বকবে কারণ আমি আবার মেন পথ ছেড়ে দিয়ে একটা সরু পথে ঢুকে এসছি পাথরের পাহাড়ের মধ্যে দিয়ে। বকবে না, কিন্তু জয় জানে না যে আমি এদিকে এসছি, তো এইখানটা দিয়ে উঠতে হবে। বাপরে, এখানে উঠলে পুরো খোলা চত্বরটা, সেই ভ্যালি আর দূরে পাহাড় সবটা দেখা যাচ্ছে। দারুণ দারুণ লাগছে। ভাগ্যিস উঠলাম, দারুণ লাগছে, দারুণ। সবুজে সবুজ, সবুজে সবুজ। এইটার আর কিছুই বাকি নেই, এবং এতে কিছু বাকি নেই বলে একে কিছু অ্যাডিশনাল রূপ দেওয়ার জন্য প্রেয়ার ফ্ল্যাগগুলো লাগিয়ে রেখেছে। অবশেষে আমরা মিউজিয়ামে ঢুকছি। পুরাতত্ত্ব সংগ্রহালয়, আর্কিওলজিক্যাল মিউজিয়াম ললিতগিরি। এখানে কিছু নোটিশ আছে,
Visitors are requested not to do this and that. Please cooperate to maintain the cleanliness of the museum complex. মিউজিয়ামের ভেতরে যেহেতু ভিডিও তোলা বারণ, তাই জন্য স্টিল ছবি দিয়েই ম্যানেজ করতে হচ্ছে। প্রথম গ্যালারিতে ঢুকলাম আমরা। এখানে রয়েছে 11টি বুদ্ধের মূর্তি এবং একটি স্তূপ। এগুলি শুরুর দিকে নির্মিত বলে কারুকাজ বিশেষ নেই। যেটুকু আছে তাও ভঙ্গুর পাথরের জন্য যথেষ্ট ক্ষয়প্রাপ্ত হয়েছে। দ্বিতীয় গ্যালারিতে রয়েছে অপেক্ষাকৃত পরবর্তীকালে 6টি উপবিষ্ট বুদ্ধের মূর্তি। মূর্তিগুলির এবং তার চারপাশের কারুকাজ শিল্পের ক্রমবিকাশকে সূচিত করে। তুলনামূলক উচ্চ গুণমান সম্পন্ন পাথরের ব্যবহারের কারণে মূর্তির কারুকাজ আরো ভালোভাবে সংরক্ষিত হয়েছে। তৃতীয় গ্যালারিতে আছে বুদ্ধের একটি মাথা, যা সম্ভবত ছিল কোনো বিহারের প্রবেশদ্বারে। এর চারপাশ ঘিরে আছেন 6 জন উপবিষ্ট বোধিসত্ত্ব, যার মধ্যে উল্লেখযোগ্য হলেন ধ্যানী বুদ্ধ, মঞ্জুশ্রী এবং সম্পদের দেবতা জাম্ভালা। 4 নম্বর গ্যালারি হলো রেলিক কাস্কেট গ্যালারি, যেখানে রয়েছে বৌদ্ধদের দেহাবশেষ বা অবশেষ পাত্র। আমরা সিঁড়ি দিয়ে উঠে যে বিরাট মহাস্তূপটা দেখলাম, তার খননকালে খোন্ডালাইট পাথরের 3টি পাত্র পাওয়া যায়, যার 2টির মধ্যে স্টিটাইট বা সাবান পাথর, সোনা ও রূপার বাক্সে কিছু দেহাবশেষ সংরক্ষিত ছিল। এছাড়াও বিশাল আকার একটি বুদ্ধ মূর্তি রয়েছে ভূমিস্পর্শ মুদ্রায়। 5ম গ্যালারিতে রয়েছে বজ্রযান সম্প্রদায়ের 4 জন বৌদ্ধ দেবী এবং 6 জন বোধিসত্ত্বের মূর্তি। এদের মধ্যে তারা, মঞ্জুশ্রী, বজ্রপাণি প্রভৃতি উল্লেখযোগ্য। অধিকাংশ মূর্তি ললিতগিরির কাছে হাতিখাল নামের একটি জায়গা থেকে ভগ্নাবশেষ অবস্থায় পাওয়া যায় এবং পরে খণ্ডগুলিকে জোড়া দেওয়া হয়। ললিতগিরির খনন কার্যের সময় মাটির নিচে থেকে তুলে আনা ছোটখাটো ভাস্কর্য, স্তূপের ক্ষুদ্র সংস্করণ, মূর্তি, মুদ্রা, শিলমোহর, মাটির পাত্র ইত্যাদি রাখা হয়েছে 6 নম্বর গ্যালারিতে। এসবের মধ্যে হয়গ্রীব এবং কারুকার্যমণ্ডিত থামগুলি গুরুত্বপূর্ণ। ভূমিস্পর্শ মুদ্রায় উপবিষ্ট বুদ্ধের একটি সুবিশাল মূর্তিকে কেন্দ্র করে 6টি দণ্ডায়মান বোধিসত্ত্ব মূর্তিকে বৌদ্ধ মণ্ডপের আকারে সাজিয়ে রাখা হয়েছে 7ম গ্যালারিতে। মূর্তিগুলির দেহভঙ্গিমা এবং কারুকাজ স্থানীয় ভাস্করদের শিল্প নৈপুণ্যকেই প্রতিফলিত করে। আমরা ললিতগিরি ছেড়ে অবশেষে বেরিয়ে চলেছি। যে পথে এসেছিলাম সে পথেই আবার আগে ওই মেন রোড অবধি যেতে হবে, আর বাকিগুলো মেন রোড ক্রস করে উল্টো দিকে।